টানা 2 দিন ঘরের জানলাগুলো বন্ধ, পর্দা টানা। দুপুর প্রায় 12টা বাজতে চললেও সোহাগিনীর ঘরে ভোরের আলো তো দূর, দুপুরের রোদও ঢোকেনি। সোহাগিনী বিছানার একপাশে কুঁকড়ে শুয়ে আছে। দরজায় হালকা টোকা দিয়ে ঘরে ঢুকল মা, হাতে খাবারের থালা। বিছানার পাশে বসতেই দেখল সোহাগিনীর বালিশটা চোখের জলে ভেজা। মিনি, আর কতক্ষণ মা এভাবে শুয়ে থাকবি? সূর্যটা মাথার ওপর দিয়ে পশ্চিম দিকে হেলে গেল। তুই কি এখনো উঠবি না? এখনো কিছু খাবি না? চোখটা সামান্য খুলে আবারও বন্ধ করে নিল সোহাগিনী। শান্ত কণ্ঠে বলল, খিদে নেই মা, তুমি যাও। শরীরটা তো এভাবেই শেষ করে দিচ্ছিস। যে মেয়েটা এক মুহূর্ত কাজ ছাড়া থাকতে পারতো না, আজ সে 10টা দিন অফিসের ফোন ধরেনি। এই কি তোর সেই প্রফেশনাল লাইফ যার বড়াই করতিস তুই? মায়ের দিকে তাকালো সোহাগিনী। সবাই আমাকেই দোষ দাও মা, আমারই অন্যায় খুঁজে পাও। আবিরদা আমায় ওভাবে বলতে পারলো? ও জানতো না আমার ওপর দিয়ে কি গেছে? কেন কেন ওর ঘর থেকে আমায় ওভাবে তাড়িয়ে দিল মা? মৃদু হাসল মা, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল, তারপর বলল, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে এভাবেই গর্জে ওঠে রে মিনি। আবির তোকে ভালোবেসেছে একটা বটগাছের মতো, তোকে ছায়া দিয়েছে, কিন্তু নিজের কষ্টের কথা কোনো দিন তোকে বলেনি। তুই ওর ভালোবাসাকে অধিকার ফলানো বলে এমন জায়গায় আঘাত করেছিস যেখানে ওর পুরুষত্ব, ওর ভালোবাসা দুটোই অপদস্থ হয়েছে। আমি তো সেরকমটা করতে চাইনি মা, আমি তো ওকে হারাতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম ও একটু বুঝুক, আমি একা হয়ে গিয়েছিলাম। কিন্তু কিন্তু এখন ও শেষ পর্যন্ত চলে যাবে মা। আর মাত্র 11টা দিন, তারপরেও বাইরে চলে যাবে, আর কোনোদিন নাকি ফিরবে না। আমার আমার কষ্টটা বোঝারও চেষ্টাই করলো না, শুধুই শুধুই জেদ দেখালো। ঠিক আছে, আমিও যাব না ওর কাছে, চলে যাক, আমি একাই থাকবো আর ভালো থাকবো। মেয়ের অভিমান টের পেল মা, সামান্য হেসে বলল, শোন মিনি, একটা সত্যি কথা আজ তোকে বলি। আবির তোকে ছাড়া থাকতে পারবে, কিন্তু তুই তুই তো গত 3 বছর নিজেকে পাথর বানিয়ে রেখেছিলি শুধু এই আশায় যে আবির একদিন ফিরবে। ও যেদিন সত্যিই চলে যাবে সেদিন তুই এই ঘরটায় নিঃশ্বাস নিতে পারবি তো? আবিরের থেকে তোর অনেক বেশি আবিরকে প্রয়োজন মিনি। এটা তুই যত তাড়াতাড়ি বুঝবি তত মঙ্গল। এবার খানিকটা অস্থির হয়ে উঠল সোহাগিনী। এত গভীরে গিয়ে চিন্তা তো করেইনি। আমি কি করব মা? ও তো আমার সঙ্গে কথাই বলছে না, সবসময় রাগী রাগী চোখে আমায় দেখছে। আমি তো ক্ষমা চাওয়ার সাহসটুকুই হারিয়ে ফেলেছি। ও তো আমার মুখই দেখতে চাইছে না। ভালোবাসায় কোনো সাহস লাগে না রে, শুধু লাগে সততা। তুই যদি সত্যি ওকে চাস তবে ওর এই অভিমানে ঘেরা দেওয়ালটা তোকে ভাঙতে হবেই। মনে রাখিস, সময় কিন্তু খুব কম। মায়ের কথাগুলো শুনতে শুনতে সোহাগিনী বন্ধ জানলাটার দিকে তাকালো। বাইরে রোদের তেজ বাড়ছে, ঠিক যেমন ওর বুকের ভেতরের অনুশোচনার আগুনটাও জ্বলছে। ও কি পারবে 11 দিনের মধ্যে আবিরদাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে? একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম।
ভালোবাসার মরশুমের বন্ধুরা, সবাই ভালো আছো তো? কথা রেখেছি, নিয়ে এসেছি আদুরে ভালোবাসা তৃতীয় পর্ব। গল্প পাঠে আমি অন্তরা। গল্পের অন্যান্য ভূমিকায় আমার সঙ্গে তো অবশ্যই প্রীতম রয়েছে, সেই সঙ্গে রয়েছে জিনিয়া আর অনিন্দিতা। তাহলে চলো দেরি না করে শুরু করি গল্প। সকাল 8টা। আয়নার সামনে দাঁড়িয়ে আছে এক অন্য সোহাগিনী। আবিরের দেওয়া সেই গোলাপি পোশাকটা আজকে পরেছে। 3 বছর পর নিজের শরীরের ওপর এই রঙের ছোঁয়া ওর কাছে কেমন যেন অচেনা অচেনা। কিন্তু আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মনে হলো এতদিন যেন নিজের কাছে নিজে ফিরল। স্ট্রেট করা চুলগুলো কার্ল করেছে, চোখে সামান্য কাজলও পড়েছে। ঠিক যেমন আবির ওকে দেখতে ভালোবাসত, ঠিক তেমন। তবে কোনো এক অজানা কারণে হাতগুলো তো কাঁপছে। যে মেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আজকে এত বছর চাকরি করেছে, সে আজ একজনের সামনে দাঁড়াতেই এত ভয় পাচ্ছে। নিচে নেমে আসতেই মা ওকে দেখে থমকে দাঁড়ালো, চোখে জল এলো, কিন্তু মুখে কিছু বলল না। সোহাগিনী ধীর পায়ে আবিরের বাড়ির দিকে রওনা হলো। আবিরের বাড়ির দরজা খোলাই থাকে, অন্তত সোহাগিনীর জন্য তো বটেই। কাউকে কিছু না বলে সরাসরি ও দোতলায় উঠে গেল আবিরের ঘরে। সাধারণত আবিরের ঘরে ঢুকতে গেলে নক করা আবশ্যক, কিন্তু আজ নক করল না, নিঃশব্দে ঢুকে পড়ল ঘরে। আবির তখন খাটের ওপর বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। সোহাগিনী ঘরে ঢুকেই এক্কেবারে ছোটবেলায় ফিরে গেল। আবিরকে পাত্তা না দিয়েই ও ঘরের এদিক ওদিক ঘুরতে লাগলো, ঠিক যেমনটা আগে করত। আলমারির ওপর থেকে একটা ধুলো জমা বই টেনে নামালো। আবিরের গুছিয়ে রাখা টেবিলটা মুহূর্তেই একেবারে ছড়িয়ে ছিটিয়ে আবার গোছাতে শুরু করলো। একটানা বকবক তো চলছেই সমানে। আবিরদা, জানো তো ড্রেসটা না একটু টাইট হয়েছে, কালারটা কিন্তু দারুণ। মা বলছিল আমাকে নাকি একদম সেই ছোটবেলার মতোই লাগছে। আচ্ছা, তোমার ওই ক্যালিফোর্নিয়ার বন্ধুগুলো আমায় চিনতে পারবে দেখলে? ওরা তোমাকে ভিডিও কলে দেখেছে আগে। আর শোনো না, আজ দুপুরে কিন্তু তোমার ফেভারিট মাটন কারি হবে। মা কিন্তু রান্না অলরেডি শুরু করে দিয়েছে। আবির কিন্তু কোনো কথাই বলল না, চুপচাপ ল্যাপটপে কাজ করতে থাকলো। সোহাগিনী যতই বকতে থাকে, ল্যাপটপে টাইপিং এর স্পিড যেন ততই বাড়তে থাকে। হঠাৎ সোহাগিনী একটু বিরক্ত হয়ে গেল। ওহো, তুমি তো শুনছই না। আরে শোনো না। আবির শুধু একবার তাকালো, কিন্তু হাতের কাজ বন্ধ করলো না। ধুর, কথাই শুনছে না। ওই দেখো তোমার সুটকেসটা, ইস কিভাবে অগোছালো। প্যাক করতে হবে তো, জামা কাপড়গুলোর ভাঁজ নষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমি গুছিয়ে দিই। এই তো সেই নীল শার্টটা যেটা পরে তুমি। সোহাগিনী শার্টের দিকে হাতটা বাড়াতেই আবির খপ করে ওর কবজিটা ধরে ফেলল। হাতের স্পর্শটা আগের মতো উষ্ণ নয়, বরফের মতো শীতল। আবির ল্যাপটপটা একপাশে সরিয়ে রেখে সরাসরি সোহাগিনীর চোখের দিকে তাকালো। সেই চোখে ভালোবাসার অস্তিত্বটুকু নেই, শুধু অদ্ভুত একটা অভিমান। আহ, কি করছিস এসব সোহাগ? নাটক? সোহাগিনী থমকে গেল। নাটক? নাটক হবে কেন আবিরদা? আমি তো জাস্ট চেষ্টা করছিস, তাই তো? চেষ্টা করছিস সোহাগিনী হয়ে ওঠার। এই শোন, তুই কি ভেবেছিস এই গোলাপি ড্রেসটা পরলে আর একটু আগের মতো করে বকবক করলেই আমি সব ভুলে যাব? তুই ভেবেছিস আমি তোকে ক্ষমা করে দেব? সিরিয়াসলি? না না, আমি শুধু আগের মতো হতে চাইছি। ইম্পসিবল। আগের মতো হতে চাইছে কোনোদিন সম্ভব নয়। শোন, তুই যতই চেষ্টা কর সেই ছোট্ট মিনিকে
ফিরিয়ে আনতে তুই পারবি না, কারণ সেই মেয়েটার মনে কোনো প্যাঁচ ছিল না। সেই মেয়েটা তার আবিরদাকে সন্দেহও করতো না। আর তুই তো আমার ভালোবাসাকে জেলখানা ভাবিস। আবির এক পা এগিয়ে এলো, সোহাগিনী পিছিয়ে গেল একটু। আমি তোকে বারণ করেছিলাম আমার ঘরে আসতে। আমার শান্ত জীবনটা কেন ঘাঁটতে এসেছিস? এই প্রফেশনাল মুখোশ আর এই মেকি আদুরেপনা, দুটোর কোনোটাই না আমার আর ভালো লাগছে না। জাস্ট ভালো লাগছে না। বেরিয়ে যা এখান থেকে। সোহাগিনীর চোখ থেকে নোনা জল উপচে পড়ছে। আবিরদা, প্লিজ একবারটি আমার কথা শোনো। না, থাক, কিচ্ছু শোনার নেই আমার। সেদিন তুই তোর পরিচয় দিয়েই দিয়েছিস। তুই এখন একজন সাকসেসফুল কর্পোরেট ওম্যান, যার কাছে রিলেশনশিপ মানে স্রেফ একটা সিকিউরিটি। যা গিয়ে নিজের সাকসেসটাকে এনজয় কর, সেলিব্রেট কর। আমাকে আমার মতো একা ছেড়ে দে না। তোর এই ছদ্মবেশ আমার অসহ্য লাগছে, জাস্ট অসহ্য। সোহাগিনীর হাত থেকে বইটা মেঝেতে পড়ে গেল। পাথরের মতো দাঁড়িয়ে দেখল। আবির আবার ল্যাপটপটা খুলে বসল, যেন সোহাগিনী নামক কেউ এই ঘরে উপস্থিতি নেই। সোহাগিনী বুঝতে পারল, শুধুমাত্র পোশাক পরিবর্তন করে মন পরিবর্তন করানো যায় না। ছুটে ঘর থেকে বেরিয়ে গেল সোহাগিনী। ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল আবির। তারপর আবারও কাজে মন দিল। আবিরের ঘর থেকে অপমানিত হয়ে ফিরে আসার পর সোহাগিনীর ভেতরের পৃথিবীটা এক ধাক্কায় ওলটপালট হয়ে গেল। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় আছড়ে পড়ল। নিঃশব্দ কান্না ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠছে। সমানে মনে হচ্ছে 3 বছর আগে রনিতের দেওয়া আঘাতের চেয়েও আজকের এই প্রত্যাখ্যান অনেক বেশি যন্ত্রণাদায়ক। কারণ রনিত ওকে ঠকিয়েছে, কিন্তু ও নিজে আজ সবচেয়ে আপন মানুষটাকেই নিজের হাতে দূরে ঠেলে দিয়েছে। রাত বাড়তে থাকলো। ঘড়ির কাঁটার শব্দগুলো সোহাগিনীর কানে বিদ্রুপের মতো বাজছে। অস্থিরতায় বারবার বিছানা ছেড়ে উঠে পড়ছে। পা দুটো বারবার ওকে টেনে নিয়ে যাচ্ছে বারান্দার দিকে, যে বারান্দা থেকে একদিন আবিরের সঙ্গে ঝগড়া করত, হাসাহাসি করত। সেই বারান্দাই এখন ওর শেষ আশার আলো। সোহাগিনী বারান্দার রেলিং ধরে এক দৃষ্টে তাকিয়ে রইল উল্টো দিকের ওই বাড়িটার বারান্দার দিকে। অন্ধকার, নিকষ কালো অন্ধকার। আগে আবির রাত জেগে কাজ করলেও বারান্দার দরজাটা খোলা রাখত, একটু পর পর এসে দাঁড়াতো। কিন্তু আজ সেই দরজা একেবারে বন্ধ। সোহাগিনী মনে মনে বারবার প্রার্থনা করছে, শুধু একবারের জন্য বাইরে এসো না আবিরদা, একবার তোমায় দেখব। ঠান্ডা হাওয়ায় ওর গোলাপি ড্রেসটা উড়ছে। সোহাগিনীর কোনো অনুভূতি নেই। মনে হচ্ছে আবির যেন শুধু নিজের ঘরের দরজা নয়, তার মনের দরজাটাও চিরতরের জন্য বন্ধ করে দিয়েছে। 1 ঘন্টা বারান্দায় দাঁড়িয়ে রইল ও। পা দুটো আর ভার সইতে পারল না। টলতে টলতে আবারও ঘরে ফিরে এলো। নিজের বিছানায় শুয়ে ডুকরে কেঁদে উঠল। বালিশটা ভিজে একাকার হয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে পড়ল। তার সেই সফল নারীর ইগো, কঠোর ব্যক্তিত্ব আজ পরাজিত। ঘুমের ঘোরেও অস্ফুটে একটাই নাম, ক্ষমা করে দাও আবিরদা, ক্ষমা করে দাও। 1
রাশ শারীরিক আর মানসিক ক্লান্তি নিয়ে ধীরে ধীরে গভীর ঘুমে হারিয়ে গেল সোহাগিনী। কিন্তু দু চোখের কোণে তখনও দুফোঁটা তাজা জল চিকচিক করছিল। করে দাও। ভোরের আলো ফুটলেও সোহাগিনীর মনের আকাশ তখনও মেঘলা। মা যখন ঘরে ঢুকে পর্দাগুলো সরিয়ে দিল, সোহাগিনী ধরফর করে উঠে বসল। নিজের অজান্তেই মাকে জাপটে ধরে ডুকরে কেঁদে উঠল। মা শান্ত করার চেষ্টা করল। সোহাগিনীর কান্নার বেগ একটু কমলে মা ওর চিবুকটা তুলে ধরল। মিনিমা, এভাবে ভেঙে পড়লে চলবে না মা। তুই তো হার মানার মেয়ে নোস। শোন, বরফ যতই কঠিন হোক সঠিক তাপমাত্রায় সে গলবেই। আর আবিরের মন তো বরফ নয়, যথেষ্ট নরম মনের। ওর শুধু একটু অভিমান জমে আছে, এই যা। আজ থেকে তোর লক্ষ্য একটাই, আবিরকে ফিরিয়ে আনা। ওকে তুই ছোট থেকে দেখছিস, ওকে মানিয়ে নিতে আগে তোর 2 মিনিট সময় লাগতো না। ওকে যখন সত্যিই ভালোবাসিস তাহলে মানিয়ে নে মা। কান্না ভেজা চোখে মায়ের দিকে তাকালো সোহাগিনী। যদি যদি আবার তাড়িয়ে দেয়, যদি যদি আবার অপমান করে? তাড়িয়ে দিলে ফিরে আসবি, আবার চেষ্টা করবি। অন্যায় তো তুই করেছিস মিনি, কেন বারবার ছেলেটাকে ভুল বুঝছিস তুই? ও তো বরাবর তোর ঢাল হয়ে থেকেছে। এবার তোর সময় এসেছে। আর আমার মেয়ের দুষ্টু বুদ্ধি তো কম নয়। কাজে লাগা তোর সেই সোহাগিনী স্পেশাল প্ল্যানগুলো, বুঝলি? মায়ের কথায় সোহাগিনীর চোখ চকচক করে উঠল। এক চিলতে জেদ ফুটে উঠল। বুঝতে পারল শুধু কান্নাকাটি করে আবিরকে গলানো যাবে না। ওকে পেতে হলে আগের সেই ছটফটে সোহাগিনীকে ফিরিয়ে আনতেই হবে। ঠিক বলেছ মা, আবিরটাকে আমি কিছুতেই যেতে দেব না। কথাগুলো মাকে বলেই ও দৌড়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। নিজেকে ভালো করে একবার দেখল। মাথার মধ্যে ঘুরছে হাজারো ফন্দি। মনে মনে অপারেশনটার একটা নামও দিয়েছে, অপারেশন নীলপদ্ম। কারণ নীলপদ্ম যেমন দুর্লভ, আবিরের মান ভাঙানোটাও এখন ওর কাছে ঠিক তেমনই। আবির বাড়ি থেকে বেরোনোর জন্য বাইকে বসে হেলমেটটা ঠিক করছিল। যথারীতি মুখটা গম্ভীর, চোখে সানগ্লাস। ঠিক যেই মুহূর্তে স্টার্ট দিতে যাবে অমনি কোনো পূর্বাভাস ছাড়াই সোহাগিনী প্রায় উড়তে উড়তে এসে বাইকের পেছনের সিটে জাঁকিয়ে বসে পড়ল। হুই, এ কি? তুই এখানে কেন? এই নাম নাম বলছি। আরে চলো না, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি স্টার্ট দাও। সোহাগ, মজা করছিস? শোন, তোকে কোথাও নিয়ে যাওয়ার মতো সময় বা মানসিকতা কোনোটাই আমার নেই। নাম নাম বলছি বাইক থেকে। সোহাগিনী বাইক থেকে নামা তো দূর, হেলমেটটা ভালো করে মাথায় পরে নিল। তারপর চোখগুলো গোল গোল করে অবিকল সেই ছোট্ট মিনির মতো করে বলল, আবির দা, বিরাট বিপদ। আমার স্কুটিটা সকাল থেকে স্টার্ট নিচ্ছে না। ড্রাইভ করতে তো আমি ভালো পারি না। আর এদিকে একটা জরুরি কাজ, 1 ঘন্টার মধ্যে না পৌঁছলে সর্বনাশ হয়ে যাবে। আমি কি পায়ে হেঁটে যাব বলো? পায়ে হেঁটে যাব বলো? উবার কর, অটো নে, যা খুশি কর। আমার পিছন থেকে নাম। আমি তোকে চিনিই না। ও, তার মানে তুমি নিয়ে যাবে না? ঠিক আছে, নিয়ে যেতে হবে না। মিমিমা, মিমিমা, দেখে যাও তোমার ছেলে কি করছে। একদম চেঁচাবি না। চেঁচালেই ভাবছিস কাজ হয়ে যাবে না? আশপাশের বাড়ির লোকজন সব হাসছে। তুই নিশ্চয়ই এটাই চাইছিস, তাই তো? আর মা রান্নাঘরে আছে, কেন ডাকছিস? তাহলে চলো, না হলে কিন্তু আবার চেঁচাবো। মিমিমা, তুই কি
তুই কি কোনোদিন শোধরাবি না? চল, কোথায় যাবি? কিন্তু ওই ঘন্টাখানেক কিন্তু সময় নেই আমার হাতে। জাস্ট 15 মিনিটস। যাব, নামিয়ে দিয়ে চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, চলো তো আগে। আবির বাধ্য হয়ে বাইকে স্টার্ট দিল। সোহাগিনী সিটে বসে মুচকি হাসল। এবার শুরু হলো সোহাগিনীর ঠিকানা বলার খেলা। এখানে নয়, ডান দিকে। আরে আবির দা, ডান আরে দিক। বাবা, আগে বলতে হয় তো। আরে এই ডান দিকটা নয়, এগো। আরে বাঁ দিকে। আরে আবার বাঁ দিকে। আরে বাঁ দিকে নয়, সোজা। এই বলছে সোজা, ওই বলছে বাঁদিকে। আশ্চর্য মেয়ে তো। এবার ইউ টার্ন নাও। এই ইউটার্ন কি হবে? কি ইউটার্ন নিয়ে? আচ্ছা, ইউটার্ন নিতে হবে না, সামনের গলি দিয়ে ইউটার্ন নিয়ে আবার ওদিকে চলে যাব। ঠিক আছে, চলো সোজা। এই বাঁ দিকে। এই দাঁড়া তো। আবির বাইক নিয়ে গলির পর গলি ঘুরছে। সোহাগিনী কখনো বলছে উফ এটা না, এই গলিটা। আবার কখনো বলছে আরে সামনে একটা ফুচকার দোকান ছিল, সেটা কি উবে গেল। এদিকে আবির তোর আগে ফুঁসছে। সোহাগিনীর সেই উল্টো পাল্টা ঠিকানা আর গন্তব্যের গোলকধাঁধায় সে একেবারে দিশাহারা। অবশেষে সোহাগিনী বাইক থামাতে বলল। আবির তাকিয়ে দেখলো কোনো অফিস নয়, কোনো শপিং মলও নয়, একেবারে শহরের পুরনো পাড়ার সেই ভাঙা চোরা খেলার মাঠ, যেখানে ছোটবেলায় আবির ওকে সাইকেল চালানো শিখিয়েছিল। এই দাঁড়াও। হ্যাঁ এই তো এখানেই। এইখানে? হ্যাঁ, এটা তোর ইম্পর্টেন্ট কাজ? এই একটা অকাজের জায়গায় আমায় নিয়ে এলি? হ্যাঁ, এটা তো সেই মাঠটা। এখানে কি কাজ তোর? আরে কাজ তো একটা আছেই। আমার খুব ঝাল ফুচকা খেতে ইচ্ছে করছে, আর এখানকার মতো ফুচকা তো কোথাও পাওয়া যায় না। চলো আবিরদা, ফুচকা খেয়েই চলে আসবো, চলো। আবির একেবারে হাঁ হয়ে গেল। কিছুদিন আগের জেদি রাগী সেই মেয়েটা, যে কিনা স্টিউ বা ফ্রুট সালাড ছাড়া কিছুই খেত না, সে নাকি এখন ফুচকা খাবে বলে এই এতটা পথ ঘুরিয়ে নিয়ে এলো। তোর মাথাটা না জাস্ট খারাপ হয়ে গেছে। আমার কিন্তু এসব করার মতো ফালতু সময় নেই। তুই একটা আস্ত পাগল, বুঝলি? আস্ত পাগল। পাগল তো তোমার জন্যই হয়েছি আবিরদা। চলো এবার, ফুচকাওয়ালা কিন্তু চলে যাবে, চলো। সোহাগিনীর সেই চেনা ব্ল্যাকমেল আর সহ্য হচ্ছে না। চিৎকার করে উঠল আবির। এই শোন, আমি কোনো ফুচকা টুচকা খাওয়াতে পারবো না, ক্লিয়ার? তুই এখনই নাম। আমি বাড়ি যাব, তুই এখানেই থাক। অনেক ফাজলামি সহ্য করেছি, আর না, একটা লিমিট থাকে সব কিছুর। আমি নামবো না। তুমি যদি ফুচকা না খাইয়ে আমাকে ফেলে চলে যাও, তাহলে আমি ঠিক এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে একা 50টা প্রচন্ড ঝাল ফুচকা খেয়ে ফেলবো। আমার আলসার হবে, শরীর খারাপ হবে, বমি করব, মরে যাব। তুমি দায়ী থাকবে কিন্তু। নটক। আবির এক মুহূর্ত থমকালো। আগে হলে এই কথা শুনেই সে ভয় পেয়ে যেত। সোহাগিনীর হাত ধরে ফুচকার দোকানে ঠিক নিয়ে যেত। কিন্তু আজ তার ভেতরের ক্ষতটা অনেক গভীর। এক ঝটকায় সোহাগিনীর হাতও সরিয়ে দিল। ছাড়, ব্ল্যাকমেল করছিস? ভেবেছিস তোর এই পুরনো ট্রিক্সে আমি আবার ভুলে যাব সব কিছু? ওটি হচ্ছে না। হ্যাঁ, ব্ল্যাকমেল করছি, কারণ আমি জানি তুমি আমায় কষ্ট পেতে দেখলে একেবারেই সহ্য করতে পারো না। চলো না আবিরদা, প্লিজ চলো। আর এইসব নাটকে কোনো কাজ হবে না। যা খুশি কর। তুই 50টা কেন, তুই এক কাজ কর, 500টা ফুচকা খা। বেটার তুই গোটা ফুচকার গাড়িতে যত ফুচকা আছে সব খেয়ে নে। আমার কিচ্ছু যায় আসে না, জাস্ট কিচ্ছু যায় আসে না। ইজ দ্যাট ক্লিয়ার? আমার উপর তোর আর কোনো অধিকার নেই। নাম গাড়ি থেকে। সোহাগিনী জেদ ধরে নামছিল না, কিন্তু আবির প্রায় জোর করেই বাইক থেকে ওকে নামিয়ে দিল। সোহাগিনী অবাক হয়ে তাকিয়ে দেখল, আবিরের চোখে কোনো মায়া নেই, আছে শুধু এক রাশ বিরক্তি। তুই সত্যি নিজেকে পাল্টাতে পারিসনি। সেই আগের মতোই স্বার্থপর, শুধু নিজের জেদটাই বুঝিস। আমার মনের অবস্থাটা একবারও দেখিসনি।
আবির বাইকটা ঘুরিয়ে নিল। ইঞ্জিনের শব্দ তুলে ধুলো উড়িয়ে এক নিমেষের মধ্যে চোখের আড়ালে চলে গেল। সোহাগিনীকে একবারও জিজ্ঞাসা করল না শহর থেকে এতটা দূরে এই নির্জন জায়গা থেকে ও কি করে একা বাড়ি ফিরবে। রাস্তার মাঝখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সোহাগিনী। দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। এই সেই আবিরদা যে একদিন ওকে একা রাস্তায় 5 মিনিট দাঁড়িয়ে থাকতে দেখলেই অস্থির হয়ে যেত, আজ এভাবে একা ফেলে চলে গেল। সোহাগিনী চোখের জলটা মুছে নিল। বিগত 3 বছর একা একাই তো সব সামলেছে, অফিস, ক্লায়েন্ট, বাইরের জগৎ। একা বাড়ি ফেরাটা ওর কাছে কোনো সমস্যা নয়। কষ্টটা অন্য জায়গায়। কষ্টটা হলো আবিরের উদাসীনতায়। নিজের মনেই বিড়বিড় করে উঠল সোহাগিনী। এতটা বদলে গেছো আবিরদা, আমাকে এভাবে একা ফেলে চলে গেলে। ঠিক আছে, তুমি যত দূরে ঠেলবে আমি ততই কাছে আসব। তুমি আমায় দূর করে দিচ্ছ তো কি হয়েছে, আমি তোমার ঘরে ঢুকবো, তোমার মনের ঘরে। পরের দিন সকাল। কালকের সেই তিক্ততার পর আবির আজ বাইরে বেরোবে না ঠিক করেছে। আবার যদি সোহাগিনীর মুখোমুখি হয় রাগটা মাথায় চড়ে যাবে। তারপর কি করতে যে কি করবে তার ঠিক নেই। তার থেকে ঘরে ল্যাপটপেই কাজ করবে। কিন্তু শান্তি তো ওর কপালে নেই, কারণ সোহাগিনী আছে তো। হঠাৎ কাজ করতে করতে নাকে একটা অদ্ভুত পোড়া গন্ধ এলো। ড্রয়িং রুমের দিকে তাকাতেই দেখল ঘর ধোঁয়ায় ভর্তি। আতঙ্কে চিৎকার করে উঠল আবির। মা, ও মা, এই কিসের ধোঁয়া? আরে ঘরেতে কি আগুন লাগলো নাকি? কোথায় তুমি? দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো আবির। নেমে এসেই ও অবাক, কারণ ততক্ষণে রান্নাঘর থেকে হাতা হাতে বেরিয়ে এলো সোহাগিনী। তার নাকে মুখে কালিমাখা, মাথায় একটা বড় শেফ টুপি। কোথা থেকে যে জোগাড় করেছে কে জানে। মিষ্টি করে হেসে সোহাগিনী বলল, আরে আবিরদা, শান্ত হও, আগুন তো লাগেনি। আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, সোহাগিনী স্পেশাল প্যানকেক উইথ ইন্ডিয়ান তড়কা। হ্যাঁ, তুই তুই রান্নাঘরে কি করছিস? আর মা কোথায়? মা ছুটি। মিমিমাকে আজ আমি ছুটি দিয়েছি, বলেছি আজ থেকে সব দায়িত্ব আমার। তুমি বসো, জাস্ট 5 মিনিট। সোহাগিনী রান্নাঘরে চলে গেল। তারপর সেখান থেকে একটা থালা নিয়ে এলো। তাতে কালো রঙের কয়লার মতো দেখতে কয়েকটা চাকা পড়ে আছে। তার উপর প্রচুর পরিমাণে লঙ্কা গুঁড়ো আর মধু ছড়ানো। এই না, এটা কি? এটা কি মানুষে খায়? এটা তো সেই টায়ারের টুকরো মনে হচ্ছে। ছে, কত কষ্ট করে বানালাম বলো তো। ভালো পারি না, তবুও শুধু তোমার জন্য এক্সপেরিমেন্ট করলাম। তুমি না খেলে আমি কিন্তু ধর্ণা দেব। হ্যাঁ ভগবান, আরে সত্যি তুই কি পাগল হয়ে গেছিস? এই এই কেন এত বিরক্ত করছিস? হ্যাঁ, পুড়ে ধরে একসা যাচ্ছে তাই একেবারে ডিসগাস্টিং। আরে কোথায় পুড়েছে? ওটাই তো সোহাগিনী স্টাইল। কোথায় পড়েছে স্টাইল? এই তোকে কে স্টাইল দেখাতে বলেছে? কে বলেছে? হ্যাঁ, আমার জন্য ব্রেকফাস্ট বানাতে? তুই কেন? হ্যাঁ, কোথায় মা? কোথায়? মাকে ডাক। মা, ও মা। তোমার সেবা করার জন্য আমি সব করতে পারি। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে তো, এখন দেখো আমি তোমার রান্নাঘর দখল করে নিয়েছি। এরপর বেডরুম, তারপর ল্যাপটপটা। ঠিক সেই সময়েই আবিরের ফোনটা বেজে উঠল। হয়তো কোনো অফিস কল। সোহাগিনী বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে ফোনটা তুলে নিয়ে লাউডস্পিকার অন করে দিল। হ্যালো, কে বলছেন? আবিরদা এখন খুব বিজি, উনি এখন টায়ার চিবোচ্ছেন। ও সরি,
টায়ার মানে প্যানকেক, প্যানকেক চিবোচ্ছেন, পরে ফোন করবেন। এই এই কি হচ্ছে নাকি? হ্যাঁ, এই সোহাগ, ফোনটা দে বলছি, আমার অফিস কল হতে পারে। তুই আমার মান সম্মান সব শেষ করে দিবি। ফোনটা তখনও স্পিকারে। এদিকে সোহাগিনী ডাইনিং টেবিলের চারপাশে ঘুরতে শুরু করলো। না না, মোটেই ফোন দেব না, দে 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 দে। ব্রেকফাস্ট আগে শেষ করো, কি তারপর হচ্ছেটা কি? দেব। ফোনটা আর শোনো আবিরদা, আজ দুপুরে আমি তোমার জন্য করলা দিয়ে পায়েস বানাবো। মিমিমা বলেছে তুমি করলা একদম পছন্দ করো না, আজকে ওটাই তোমার জন্য স্পেশাল মেনু। ক্ষমা দে মা, ক্ষমা দে। তুই কি সত্যিই চাস আমি আমি হার্ট অ্যাটাক করে মরে যাই? কেন করছিস এসব? কেন করছি? কারণ আমি চাই তুমি তুমি আবার আমাকে সেই আগের মতো ভয় দেখাও, শাসন করো। তুমি তুমি যতক্ষণ না আমায় বকা শুরু করছো, ততক্ষণ আমি তোমার জীবন অতিষ্ঠ করে দেব। তুমি তুমি একেবারে নিজের নাম ভুলে যাবে আবিরদা। ক্ষমা দে মা, আমি অলরেডি ভুলে গেছি, এবার থাম। আবির বিরক্ত হয়ে উঠল। সোহাগিনীকে সহ্যই হচ্ছে না। বিরক্ত হয়ে নিজের ঘরে চলে গেল। তারপর সজোরে দরজাটা বন্ধ করে দিল। সোহাগিনী হাসিতে ফেটে পড়ল। মনে মনে বলল, আবিরদা, এই তো খেলা শুরু, পিকচার তো আভি বাকি হ্যায়। আর মাত্র দিন আটেক, তারপরেই চলে যাবে আবির। বারান্দায় মা আর ছেলে আজ মুখোমুখি। মা একটু চিন্তিত। আবিরকে দেখে অবাক লাগছে ওনার। আবির, তুই যা করছিস সেটা কি ভেবে চিন্তে করছিস? জেদ করে কি সত্যি সত্যি চলে যাবি? মেয়েটা কি এভাবে তিলে তিলে শেষ হয়ে যাবে নাকি? দীর্ঘশ্বাস ফেলল আবির। তারপর বলল, ওহ মা, তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি তো কিছুতেই বুঝছো না। শোনো, সোহাগিনীর নিজের ভুলটা বোঝা জরুরি। ও নিজের সফলতার অহংকারে বড্ড বেশি। কথাগুলো শেষ হলো না আবিরের। তার আগেই ও থমকে গেল। সিঁড়ি দিয়ে কেউ একজন অত্যন্ত সন্তর্পণে উঠে আসছে। আবির আর ওর মা দুজনেই তাকালো। সামনে দাঁড়িয়ে সোহাগিনী। কিন্তু এ কি? ওকে তো চেনার উপায় নেই। লাল পেরে সাদা শাড়ি, কপালে এত বড় একটা সিঁদুরের টিপ, হাতে একটা সুদৃশ্য পুজোর থালা। অফিসের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা সোহাগিনীকে হঠাৎ এরকম আদ্যপান্ত একজন প্রাচীন ঘরানার গৃহবধূ হিসাবে দেখে মার ছেলে দুজনেই তো ঘাবড়ে গেছে। এদিকে সোহাগিনীর মুখে তখন স্মিত হাসি। অত্যন্ত শুদ্ধ এবং কঠিন বাংলায় ও বলে উঠল, মা, প্রণাম গ্রহণ করুন। আজ প্রাতে মন্দিরে গিয়েছিলাম আমাদের এই পরিবারের কল্যাণ কামনায়। কথাগুলো বলেই থালাটা একপাশে রেখে অত্যন্ত সংযতভাবে মিমিমায়ের পা ছুঁয়ে প্রণাম করল সোহাগিনী। মিমিমা তো বিস্ময়ে বিমূঢ়, কথাই সরছে না মুখে। শ্রদ্ধেয়া ভবিষ্যৎ শাশুড়ি মাতৃস্বরূপা, আপনার চরণ যুগলে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আশীর্বাদ প্রার্থনা করছি, যেন ভবিষ্যৎ জীবনে নিত্য নৈমিত্তিক কর্তব্য সমূহ সুচারুভাবে সুসম্পন্ন করতে পারি, কোনো প্রকার বিচ্যুতি সংঘটিত না হয়। মিমিমায়ের চোখ দুটো তো একেবারে বড় বড় হয়ে গেছে। মুহূর্তের জন্য মনে হলো তিনি কি আশীর্বাদ করে দেবেন, নাকি একবার বাংলা অভিধানটা খুলে মানেগুলো দেখে নেবেন। ছেলের দিকে তাকিয়ে কোনো ক্রমে একবার ঢোক গিললেন শুধু। মিমিমাকে দেখে সোহাগিনী একটু লাজুক হাসি হাসল। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল আবিরের দিকে, হাত জোর করে দাঁড়ালো সামনে। তারপর মাথা নিচু করে বলতে শুরু করলো, হে অতিরিক্ত রাগসম্পন্ন ভবিষ্যৎ পতিদেব, আপনার চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম। অনুগ্রহ করে এই তুচ্ছ মানবীর অপরাধসমূহ সাধারণ ক্ষমতার আওতাভুক্ত করে
পুনরায় হাস্যমুখ দর্শনের অনুমতি প্রদান করুন। কথাগুলো বলতে বলতেই হাঁটু গেড়ে বসে পড়ল সোহাগিনী। ষষ্ঠাঙ্গে প্রণাম করতে গেল আবিরকে। আবির তো লাফিয়ে খানিকটা পিছিয়ে গেল। এ কি সোহাগ, কি হচ্ছে এসব? তুই তুই আমাকে প্রণাম করছিস কেন? আর এই হুলিয়া কেন তোর? চাকরি বাকরি সব মাথায় উঠেছে তো নাকি? উঠে দাঁড়ালো সোহাগিনী। আঁচলটা মাথায় তুলে নিল এবার। তারপর সামান্য হেসে বলতে শুরু করলো, ভুল বুঝছেন হবু স্বামী। আমি উপলব্ধি করেছি এই মায়াবী চাকরি, এই কেরিয়ার সবই তুচ্ছ। নারী জন্মের সার্থকতা তো কেবল স্বামীর পদসেবায়। আজ থেকে আপনার চরণে দাসী হয়ে থাকাই আমার একমাত্র জপ, আমার একমাত্র তপ। মুখটা একেবারে হাঁ হয়ে গেছে মিমি মায়ের। একটু সাহস সঞ্চয় করে বলে ফেললেন তিনি, মিনি, অফিস যাসনি মা? আজ তো তোর সেই বড় মিটিংটা ছিল না? চাকরিটা তো এবার সত্যি সত্যি চলে যাবে রে। সোহাগিনী মিমি মায়ের দিকে আর চোখে তাকালো। হবু শাশুড়ি মাতা, এখন আমার স্বামী ধর্মই পরম ধর্ম। স্বামী কর্মই আমার শ্রেষ্ঠ কর্ম। স্বামীর পরিবারই এখন আমার প্রকৃত আশ্রয়। পতি যেথা সতী সেথাই। উনি ক্যালিফোর্নিয়া যাবেন, আমি ওনার ছায়ার মতো পিছু পিছু যাব। প্রয়োজনে সেখানে গিয়ে আমি কিছু খুঁজে না পেলে ঘটে দেব। তবু পতি সেবা আমি ত্যাগ করব না। আবির তো একেবারে হেঁচকি তুলতে শুরু করলো। বারান্দার রেলিংটা কোনো রকমে চেপে ধরে বলে উঠল, মাগো, আমার আর এসব হজম হচ্ছে না। এই এই ছিটিয়ালটাকে এখনই বাড়ি থেকে বের করো। ও নির্ঘাত কোনো তুকতাক করে এসেছে, জানো তো? আমি বলছি না একে সরাও, না হলে আমি আজই কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাব, এই বলে রাখলাম। এ কি আপনি চলে যাচ্ছেন হবু স্বামীদেব? এ কি পতিদেব? আবির আর কোনো পিছুটাকেই সাড়া দিল না। একেবারে দৌড়লো নিজের ঘরের দিকে। ওর যাওয়ার দিকে তাকিয়ে সোহাগিনী কয়েকবার ডাকলো। তারপর মিমি মায়ের দিকে তাকালো। হঠাৎই মিমিমা আর সোহাগিনী হাসিতে ফেটে পড়ল। দেখলে মিমিমা কেমন ঘাবড়ে গেছে? তোমার সাহসী গুণধর ছেলে এই সামান্য ব্যবহারেই ঘাবড়ে গেল। তারপর বলো, অভিনয়টা কেমন হলো? ওরে বাপরে বাপ, তুই যা খটোমটো বাংলা বললি মিনি, আমি তো নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। ছেলেটার তো এবার সত্যি হেঁচকি থামবে না। হেঁচকি তো সবে শুরু হয়েছে মিমিমা। এরপর যখন ও খেতে বসবে তখন আরও একটা সারপ্রাইজ আছে। ও তো জানে না, ও যদি বুনো ওল হয় তাহলে আমিও বাঘা তেঁতুল। দুপুরবেলা ডাইনিং টেবিলে আবির আর ওর মা খেতে বসেছে। আবির এখনো সকালের সেই পতিদেব ধাক্কা সামলে উঠতে পারেনি। চুপচাপ প্লেটের দিকেই তাকিয়ে আছে। এমন সময় সোহাগিনী রান্নাঘর থেকে বড় একটা থালা নিয়ে এলো। এখনো সেই লাল পাড় সাদা শাড়ি সে পরে আছে। সোহাগিনী খুব যত্ন করে আবিরকে খাবার খেতে দিল। আবির বাধা দিতে যাচ্ছিল, কিন্তু মায়ের দিকে তাকিয়ে চুপ করে গেল। আজ এই সব অন্ন আপনার অত্যন্ত প্রিয়। আমি নিজের হাতে সব রান্না করেছি। এই যে শুক্তুনি, আর এই যে আপনার পছন্দের মাছের কালিয়া, খেয়ে দেখুন কেমন হয়েছে। আবির কোনো কথা না বলে সামান্য ভাত মেখে মুখে দিল। কিন্তু এ কি, এই যে একেবারে মধুর সাগরে পড়েছে মনে হলো। অত্যন্ত মিষ্টি খাবারটা খেয়ে গাটা গুলিয়ে উঠল আবিরের। এসব কি? ছি 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 ছি, কি মিষ্টি! এ কি অতিদেব, ভালো লাগছে না? আপনি কিন্তু অন্ন গ্রহণ না করলে আমি জলস্পর্শ করব না।
আপনার খাওয়া শেষ হলে তবেই আমি এই পাতের অবশিষ্টাংশ প্রসাদ হিসাবে গ্রহণ করব। আবিরের সহ্যের সীমা ছাড়িয়ে গেল। সজোরে থালাটা ঠেলেও সরিয়ে দিল। অনিচ্ছাকৃত হলেও থালাটা সজোরে পড়ল মাটিতে। স্টপ ইট সোহাগ, জাস্ট স্টপ ইট। কি নাটক শুরু করেছিস সকাল থেকে? এই ন্যাকামি আর কতক্ষণ চলবে? এই শোন, তুই কি ভেবেছিস এই আদিক্ষেতা করলে আমি সব ভুলে যাব? আজব। সোহাগিনী চমকে উঠেছিল। দ্রুত তার চোখ দুটো জলে ভরে উঠল। সত্যি সত্যি সকাল থেকে খুব মন দিয়ে রান্নাগুলো করেছে, কিন্তু কেন হঠাৎ আবির তার রেগে গেল বুঝতে পারল না। আবিরদা, আমি তো রান্নাগুলো। তুই একজন শিক্ষিত আধুনিক মেয়ে, অথচ এখন যা করছিস সেটা শুধু হাস্যকর নয়, বিরক্তির চরম পর্যায়। তুই চাকরি ছেড়ে দিয়েছিস, অফিস যাচ্ছিস না, আর এখানে এসে এই সস্তার সিনেম্যাটিক ড্রামা করছিস। তোর কি নিজের প্রতি নিজের কোনো সম্মান নেই? আমাকে এভাবে ব্ল্যাকমেইল করা এবার বন্ধ কর। আর আমার না এই ব্যাপারটা একদম ভালো লাগছে না। আমি আমি কিছু চাইনি, আমি ঘৃণা চাইনি আবিরদা। আমি তো শুধু তোমাকে ফেরাতে চেয়েছিলাম। তুই কিছুই চাসনি, তুই শুধু তোর জেদটা পূরণ করতে চেয়েছিলি। তুই নিজেকে বদলে ফেলার নাটক করছিস, কিন্তু তোর স্বভাব বদলায়নি। তুই এখনো সেই সেই জেদি মেয়েটাই আছিস, যে মানুষের আবেগ নিয়ে খেলতে ভালোবাসে। তোর এই সতী সাবিত্রী রূপ দেখার চেয়ে তোকে আগের মতো অফিস পাগল দেখতে বেশি ভালো লাগতো। যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে যা। সহ্য করতে পারল না সোহাগিনী। বারবার এই প্রত্যাখ্যান। কতক্ষণ সহ্য করবে? আঁচলে মুখটা ঢাকা দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল ও। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মিমিমা। আবির হাঁপাতে হাঁপাতে তাকিয়ে রইল সোহাগিনীর চলে যাওয়ার দিকে। তারপর হুট করেই পাগলের মতো ছুটে গেল দরজার দিকে, যেন ওকে আটকাতেই হবে সোহাগিনীকে। কিন্তু মাঝপথে গিয়ে থমকে দাঁড়ালো। কোনো ক্রমে মুখ দিয়ে শুধু একটাই শব্দ বেরোলো, সোহাগ। মিমিমা এগিয়ে এলো, কাঁধে হাত রাখল, তারপর বলল, কষ্ট হচ্ছে তো আবির? আগেই বলেছিলাম এইভাবে হবে না। কেন ওকে এত কষ্ট দিচ্ছিস বাবা? একবার অন্তত বুঝিয়ে বল। আবির মায়ের দিকে তাকালো। ওর চোখ দুটো জলে ভর্তি। আমি তো ইচ্ছে করে কিছু করছি না মা। তুমি তো জানো ও কতটা জেদি। এভাবে ইগনোর না করলে ও কোনোদিনই নিজের ভালো মন্দ বুঝতে পারবে না। ওর ভুলগুলো ও কোনোদিন স্বীকারই করতো না। জানি রে, কিন্তু দেখ, মেয়েটা তো তোকে মানানোর জন্য কতটা চেষ্টা করছে বল। নিজের কেরিয়ার, মান সম্মান সব ভুলে গেছে ও। জানি মা, ওর খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করো, আমি চাইলে ওকে জোর করেই বিয়ে করে নিয়ে চলে যেতে পারতাম। আমি জানি ও আমায় বাধা দিত না, কিন্তু আমি সেটা করতে চাইনি। আমি চেয়েছিলাম আমার সেই পুরনো সোহাগিনীকে ফিরে পেতে। ও যে একেবারে রোবটের মতো হয়ে গিয়েছিল মা। বাড়ি আর অফিস ছাড়া কিচ্ছু বুঝতো না। ওর মতো একটা সতেজ প্রাণোচ্ছল মেয়ে এমনভাবে একটা যান্ত্রিক জীবন কাটাবে? না না, এটা আমি জাস্ট মেনে নিতে পারছিলাম না। ভেতরে ভেতরে তো মেয়েটা শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু এখন তো ও কাজকর্ম সব ছেড়ে দিয়েছে। মেয়েটা কত ট্যালেন্টেড বলতো। এখন এই সময়টা তোর নষ্ট হচ্ছে না? জানি কেরিয়ারের ক্ষতি হচ্ছে, কিন্তু ও তো লড়াকু মেয়ে। ও নিজেকে ঠিক সামলে নেবে, কেরিয়ার আবার গুছিয়ে নেবে। কিন্তু যদি মনটা একবার মরে যেত, তবে আর কোনোদিন সেটা ফিরত না। এবার অস্থির হয়ে উঠলেন মিমিমা। প্রচণ্ড কষ্ট হচ্ছে ওনার। ছোট থেকে মেয়েটাকে মানুষ করেছেন, আজকে তার এত কষ্টে নিজেকে ধরে রাখতে পারলেন না উনি। কিন্তু আমি আর পারছি না। ওকে এত কষ্ট পেতে দেখে আমার
আমার নিজের বুকটা ফেটে যাচ্ছে। এরপর যদি ও আরো বেশি কষ্ট পায়, তবে আমি নিজেই হয়তো সবটা সত্যি বলে দেব। আবির মাথাটা নিচু করে নিল, তারপর বলল, কষ্ট কি আমার কম হচ্ছে? তুমি জানো মা, মেয়েটা কত খুশি মনে আমার সঙ্গে ফুচকা খেতে যেতে চেয়েছিল, আর আমি কি করলাম? বাইকে করে নিয়ে গিয়ে মাঝ রাস্তায় ছেড়ে একা চলে এসেছি। জানি কষ্ট পেয়েছে। এই তো সকালে ব্রেকফাস্টে কষ্ট করে যেটা বানিয়েছিল মুখেও তুলিনি, তাতেও কষ্ট পেয়েছে। আর এসব করে সত্যি বলতে কি আমিও কম কষ্ট পাইনি মা, আমারও বড্ড খারাপ লেগেছে। কিন্তু আর একটা মাত্র দিন মা, কাল সকালেই সবটা শেষ হবে। ফাইনালি যেটা ভেবেছি সেটাই করব কাল। কাল সকালেই ও যেন সবটা জানতে পারে, এমন একটা খবরও পাবে যেটা ও স্বপ্নেও ভাবেনি। মিমিমা অবাক চোখে তাকালেন। কি করতে চাইছে আবির? কাল সকালে কি করতে চাইছিস তুই? শুধু কাল সকাল পর্যন্ত অপেক্ষা করো মা, কালই হবে আমাদের এই দীর্ঘ লড়াইয়ের শেষ। শুধু তুমি সঙ্গে থেকো, কেমন? মিমিমা নিজের হাতটা আবিরের মাথায় ঠেকালেন, তারপর বললেন, আমার ছেলে মেয়ের সুখের জন্য আমি সবকিছু করতে রাজি বাবা, শুধু শুধু তোরা ভালো থাকিস। সকালবেলা আবিরদের ড্রয়িং রুমে থমথমে পরিবেশ। একটু আগেই মাকে দিয়ে সোহাগিনীকে কল করিয়েছে আবির। সদর দরজাটাও খোলা। দরজায় খুট শব্দ হতেই ধরতে পারল আবির, সোহাগিনী এসে গেছে। ওদিকে না তাকিয়েই গম্ভীর মুখে একবার রান্নাঘরের দিকে তাকালো। ঠিক তখনই মা কফি হাতে বাইরে বেরিয়ে এলেন। মা, কফিটা রাখো, একটা কথা বলার ছিল। যাওয়ার আগে তোমার একটা পুরনো ইচ্ছে পূরণ করে দিয়ে যেতে চাই। তুমি সবসময় বলতে না আমার একটা সংসার হওয়া দরকার, তো তার জন্য তো একটা মেয়ে দরকার, তাই না? মানে যাকে আমি আমার বউ করে নিয়ে আসব, যার সঙ্গে সংসার করব। এক কাজ করো মা, তুমি বরং আমার জন্য মেয়ে দেখা শুরু করো। মায়ের হাতে কাপটা কেঁপে উঠল। তিনি একবার সদর দরজার দিকে তাকালেন, তারপর ইতস্তত করে ছেলের শেখানো কথাগুলো বলে ফেললেন। কি বলছিস তুই আবির? মেয়ে দেখবো মানে? সোহাগ থাকতে আবার অন্য কারোর কথা আসছে কোত্থেকে? তোদের তো বিয়ের সব কথা পাকা, দুই বাড়িতে আলোচনা পর্যন্ত হয়ে গেছে। মায়ের কথা শুনে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ল আবির, তারপর চিৎকার করে বলে উঠল, ওসব আলোচনা এবার বন্ধ করো মা। সোহাগিনীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ও ওর কেরিয়ার, ওর প্রফেশনাল লাইফ নিয়ে ভালো আছে, থাকুক। ওর জীবনে আমার কোনো প্রয়োজন নেই, এটা বোঝো এবার। কেন? কি হয়েছে তোদের? দুদিন আগেও তো সবকিছু ঠিক ছিল। হুট করে এমন কি হলো যে তুই অন্য মেয়ের কথা বলছিস? সোহাগ কি কিছু বলেছে তোকে? ও কি বলছে বা কি বলছে না সেটা আর আমার কাছে কোনো ম্যাটার করে না। সব থেকে বড় কথা হলো আমি বুঝে গেছি যে আমাদের দুজনের রাস্তা একেবারে আলাদা। ওর মতো আধুনিক আর সাকসেসফুল মেয়ের সঙ্গে আমার মতো সেকেলে মানুষের মোটেই পোষাবে না মা। তাই বলছি তুমি অন্য কোথাও আমার জন্য মেয়ে দেখো। আমি ক্যালিফোর্নিয়া যাওয়ার আগেই বিয়েটা সেরে নিতে চাই। তুই কি পাগল হয়ে গেছিস আবির? জেদ করে নিজের জীবনটা নষ্ট করবি তুই? কিসের জেদ, কিসের জীবন নষ্ট? শোনো মা, আমার কিচ্ছু যায় আসে না। আমি যা ডিসিশন নেওয়ার নিয়েছি। এবার আমি প্রমাণ করতে চাই যে কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। তুমি যদি আমার মা হয়ে থাকো তবে এই 7 দিনের মধ্যে একটা মেয়ে খুঁজে বের করো। আমি জাস্ট বিয়েটা সেরে নিয়ে চলে যাব।
দরজার আড়াল থেকে সবটাই শুনল সোহাগিনী। আবিরের প্রতিটা কথা ওর কানে তীরের মতো বিঁধল। অন্য কাউকে বিয়ে করবে আবিরদা মাত্র 7 দিনের মধ্যে? সোহাগিনীর পায়ের তলার মাটি যেন সরে গেল। ও আর আড়ালে থাকতেই পারল না। টলতে টলতে ড্রয়িং রুমে ঢুকে পড়ল। চোখ মুখ বসে গেছে থেকেই বল। চোখ মুখ বসে গেছে, চুলগুলো উস্কো খুস্কো। মিমি, মিমিমা? আবিরের মা সোহাগিনীকে দেখেই আঁতকে ওঠার ভান করলেন। সোহাগিনীর এই বিধ্বস্ত রূপ আগে কখনো দেখেননি। কিছু বলতে চেয়েও বলতে পারলেন না। সোহাগিনীর চোখের দিকে তাকিয়েই কান্নাটা ঠেলে এলো গলা দিয়ে। কোনো উত্তর না দিয়ে উনি দ্রুত চলে গেলেন রান্নাঘরের দিকে। সোহাগিনী এবার পাগলের মতো ছুটে গেল আবিরের কাছে। আবির তখন ফাইলগুলো গুছোচ্ছিল। আবিরদা, তুমি তুমি কেন? আবার? তোকে না বলেছি আমাদের বাড়ি আসবি না? আর কতবার অপমানিত হতে চাস তুই? আবিরদা, তুমি তুমি মিমিমাকে কি বলছিলে? অন্য মেয়ে দেখতে? এসব কি সত্যি? তুমি কি সত্যি আমাকে ছেড়ে অন্য কাউকে? হ্যাঁ, সত্যি। যাক, তুই তাহলে সবটাই শুনেছিস। সারা জীবন তো আর আমার পক্ষেও একা থাকা সম্ভব নয়, তাই না? আমারও একটা স্বাভাবিক জীবন দরকার। তুই তোর কেরিয়ার নিয়ে থাক, আমি না হয় এবার একটু সংসারী হই। আবিরের হাত দুটো চেপে ধরল সোহাগিনী। আবিরদা, প্লিজ এরকম করো না। আমি তো আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমি তো চাকরি ছেড়ে দেব, আমি সব কাজ ছেড়ে দেব। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আমি আর কোনোদিন কাজের বাহানা দেব না, প্রফেশনালিজম দেখাবো না। বিশ্বাস করো, আমি সব ছেড়ে দেব। আবির এক ঝটকায় ওর হাতটা ছাড়িয়ে নিল। চোখে বিদ্রুপের হাসি ফুটে উঠল। দয়া করছিস সোহাগ? তুই এখন আমার উপর দয়া দেখাবি? নিজের এতদিনের সাকসেস, এত পরিশ্রম সব একটা মানুষের জন্য ছেড়ে দিবি, যাকে এই তো তুই কয়েকদিন আগেই যাকে অপমান করলি? না সোহাগ, তোর এই আত্মত্যাগ আমার জন্য করতে হবে না, চাই না আমি। তুই তোর কাজ কর আর আমাকে আমারটা করতে দে। আমি আমি দয়া করছি না আবিরদা, আমি তোমাকে ভালোবাসি। কি ভালোবাসা? না সোহাগ, তুই নিজেকে হারানোর ভয়ে এখন এসব নাটক করছিস। তুই যাই করিস আমাকে আর মানাতে পারবি না। প্লিজ আমায় আর বিরক্ত করিস না। আমি ম্যাট্রিমোনিয়াল সাইটে অলরেডি কয়েকজনকে শর্টলিস্ট করে রেখেছি। আজ বিকেলেই তাদের সঙ্গে কথাও বলবো। সোহাগিনী কিছু বলতে চেয়েও বলতে পারল না। আবির আর সুযোগই দিল না। সোহাগিনী ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা মুখের ওপর বন্ধ করে দিল আবির। সোহাগিনীর কাছে বন্ধ দরজাটা বজ্রপাতের মতো মনে হলো। দরজার ওপারেই ধপ করে বসে পড়ল। আজ সব লড়াই, সব আত্মত্যাগ ধুলোয় মিশে গেল। আবিরদা সত্যিই ওকে চায় না। সোহাগিনীর মাথায় আকাশ ভেঙে পড়েছে। আবিরদার এত জেদ, ওর ভালোবাসাটা দেখতেই পাচ্ছে না, এত মূল্যহীন হয়ে গেল ও। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল ও। পর্দাগুলো টেনে দিল যাতে এক চিলতেও রোদ ভেতরে না ঢুকতে পারে। ঘরটা এখন নিস্তব্ধ। সোহাগিনী বিছানার ওপর উপুর হয়ে শুয়ে পড়ল। কান্নার কোনো শব্দ নেই, আছে শুধু নিঃশ্বাসের কষ্ট। সারা দিন পার হয়ে গেল। মা কতবার দরজায় ধাক্কা দিল, খাবারের থালা নিয়ে কাকুতি মিনতি করল, কিন্তু সোহাগিনী সাড়া দিল না। ওর মনে হচ্ছে শরীরটা তো অনেক আগেই ভেঙে গেছে। যখন আবিরদা ওকে ভুলে যেতে চায়, নিজেকেই ভুলে যাবে। শুয়ে শুয়ে ঘরের সিলিংটার দিকে তাকিয়ে থাকলো ও। ওর ঘরের কোণায় ছোট্ট একটা ফাটল হয়েছিল কিছু বছর আগে, যেটা ধীরে ধীরে বাড়ছিল। আবিরদা একদিন বলেছিল, সোহাগ এই ফাটলটা সারিয়ে ফেল, না হলে পুরো বাড়িটা একদিন
ধসে পড়তে পারে। আজ সোহাগিনীর মনে হচ্ছে বাড়ির ফাটল সারানোটা আগে উচিত ছিল, এখন হয়তো অনেকটা দেরি হয়ে গেছে। অন্ধকার ঘরে সোহাগিনী পাগলের মতো পায়চারি শুরু করলো। বুকের ভেতরটা হাহাকার করছে। তবে কি সত্যিই আবিরদা অন্য কারোর হয়ে যাবে? এত বছরের ভালোবাসা, এত স্মৃতি আবিরদা এক নিমেষে ধুলোয় মিশিয়ে দেবে? সোহাগিনীর মনে হতে লাগলো, এই সম্পর্কের ওপর কি আবিরদার শুধু একার অধিকার ছিল? ওর কি কিছুই বলার নেই? হঠাৎ ওর কান্নাটা জেদি অভিমানে ভরে উঠল। না, এভাবে তো হেরে যাওয়া যায় না। নিজের জীবনের সিদ্ধান্ত অন্য কারোকে নিতে দিতেও পারবে না। সোহাগিনী ঠিক করল, আবিরদাকে উচিত জবাব দেবেই। কেন ওকে দিনের পর দিন এভাবে তিল তিল করে মেরে ফেলা হচ্ছে? কেন এত নিষ্ঠুরতা? এর চূড়ান্ত ফয়সালা ও আজ করবেই। রাত তখন প্রায় 11টা। সোহাগিনী আবিরকে বারবার ফোন করার চেষ্টা করল, কিন্তু প্রতিবারই ফোনের অপর প্রান্ত থেকে ব্যস্ততার স্বর। আবির অন্য কারোর সঙ্গে কথা বলছে। আর সহ্য করতে পারল না সোহাগিনী, বারান্দায় চলে এলো। রাতের নিস্তব্ধতায় ওপরের দিকে তাকাতেই দেখল আবির ছাদেই পায়চারি করছে। এটা ওর পুরনো অভ্যাস। গভীর রাতে কোনো জটিল চিন্তা থাকলে ছাদে গিয়ে পায়চারি করে। সোহাগিনীর ঠোঁটে এক অদ্ভুত বাঁকা হাসি ফুটে উঠল। সেই হাসিতে কান্নার চেয়েও জেদ ছিল বেশি। আর দেরি করল না, ঘরের কোণ থেকে নিজের বড় সুটকেসটা টেনে বের করলো। তারপর ঝড়ের বেগে আলমারি থেকে বের করতে লাগলো আবিরের দেওয়া প্রতিটা স্মৃতি। সেই বড় টেডি বিয়ারটা, সেই পিঙ্ক ফ্রকটা, ছোটবেলা থেকে জমানো খেলনা, উপহার পাওয়া একগুচ্ছ বই, আবিরের দেওয়া প্রতিটা জিনিস যা এতদিন আগলে রেখেছিল, সব অবহেলায় সুটকেসে ভরে ফেলল। ঘর থেকে বেরোনোর আগে ড্রয়ার থেকে একটা দেশলাই নিয়ে নিল। আগুনের শিখার মতোই ওর চোখ দুটো তখন জ্বলছে। সুটকেসটা টেনে হিচড়ে সোজা ছাদে নিয়ে চলে এলো। আবির তখনও নিজের মতো নিজেদের ছাদে পায়চারি করছে। পাশের ছাদে সোহাগিনীর উপস্থিতি ও টেরই পেল না। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে হুট করেই অন্ধকারের বুক চিরে এক ফালি হলুদ শিখা জ্বলে উঠল। আবির ফোনের ওপাশে কারোর সঙ্গে ব্যস্ত ছিল, কিন্তু আগুনের সেই শিখা নজরে পড়তেই ও চমকে তাকালো। পাশের ছাদের দিকে তাকাতেই রক্ত হিম হয়ে গেল। বিস্ময়ে ওর হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম। সোহাগিনী নিজের সেই প্রিয় বড় টেডি বিয়ারটা দেশলাই জেলে আগুন ধরিয়ে দিয়েছে। সিনথেটিক তুলোয় আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে সেটা। আর সোহাগিনী সেই জ্বলন্ত স্মৃতির দিকে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। আবির চিৎকার করে উঠল, সোহাগ, সোহাগ, কি করছিসটা? কি পাগল হয়ে গেলি নাকি তুই? দে, ফেলে দে বলছি, হাত পুড়ে যাবে। সোহাগিনী মুখ তুলে তাকালো, যাচ্ছে না নাকি? আগুনের শিখার প্রতিচ্ছবি ওর চোখে। ওর গলার স্বর ভেঙে গেল না, বরং অদ্ভুত উন্মাদনায় চিৎকার করে উঠল, হ্যাঁ, আমি পাগল। তুমি আমার সঙ্গে যা খুশি তাই করবে, যখন ইচ্ছা অপমান করবে, মাঝ রাস্তায় ফেলে আসবে, অন্য কাউকে বিয়ে করতে চাইবে, আর আমি মুখ মুছে সব সহ্য করে নেব। তুমি তো চলেই যাচ্ছ আবিরদা। তবে আমি কেন তোমার দেওয়া এই মরা স্মৃতিগুলো আগলে বসে থাকবো? সব পুড়িয়ে ফেলবো, আজ সব ছাই করে ফেলবো। সোহাগিনী সুটকেস থেকে একের পর এক বই আর সেই পিঙ্ক ফ্রকটা আগুনের দিকে এগিয়ে দিল। কি করছিসটা কি? ছাড়, ছেড়ে দে ওগুলো। হাত পুড়ে যাবে কিন্তু, আমি বারণ করছি, ছেড়ে দে ওগুলো। এই সব কিছু পোড়ানোর পর নিজেকেও শেষ করে দেব। তারপর দেখি তুমি ক্যালিফোর্নিয়া গিয়ে কার সঙ্গে সংসার করো। দেখি তুমি কি করে শান্তিতে ঘুমো। আমার অভিশাপ সারা জীবন তোমায় তাড়া করবে। আবিরের বুকটা ধক করে উঠল। সোহাগিনীর চোখের চাউনি বলে দিচ্ছে ও এখন হিতাহিত জ্ঞানশূন্য। কোনো অঘটন ঘটে যাওয়ার ভয়ে আবির আবার আর্তনাদ করে উঠল, সোহাগ, তুই কিচ্ছু করবি না। বারবার বারণ করছি, তুই কিচ্ছু করবি না। ওগুলো ফেলে দে, ওখান থেকে সরে দাঁড়া।
তুই হাত পুড়িয়ে ফেলবি সোহাগ। দাঁড়া দাঁড়া, আমি আসছি, এক্ষুনি আসছি। আবির ফেলে দে আর ওটা, এক ফেলে দে মুহূর্ত বলছি। অপেক্ষা করলো না। ছাদের দরজা খুলে ঝড়ের বেগে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। ওর মাথায় তখন একটাই চিন্তা, নিজের জেদ বা পরিকল্পনা সব চুলোয় যাক, সোহাগিনীকে এই আগুনের হাত থেকে যেভাবেই হোক বাঁচাতে হবে। পাগলের মতো ও দৌড়লো সোহাগিনীর বাড়ির দিকে। সোহাগিনীর ছাদে ও যখন পৌঁছলো, সুটকেস থেকে বের করা জিনিসের স্তূপ আর জ্বলন্ত টেডি বিয়ারের লেলিহান শিখা তখনও অন্ধকারের বুকে এক বীভৎস ছায়া তৈরি করছে। সোহাগিনী তখনও হাতে একটা আধপোড়া ডায়েরি নিয়ে আগুনের দিকে এগোচ্ছে। সোহাগ, কি হচ্ছেটা কি? সোহাগিনীর হাত থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে দূরে ফেলে দিল আবির। পরক্ষণেই ওকে দু হাতে জড়িয়ে ধরে আগুন থেকে অনেকটা দূরে সরিয়ে আনলো। সোহাগিনী বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আবিরের শক্ত বাঁধন আলগা হলো না। কি হচ্ছেটা কি? হ্যাঁ, তুই তুই কি আমায় মেরে ফেলতে চাস? এই পাগলামিটা করার আগে একবারও ভাবলি না আমার কি হবে? হাতটা যদি পুড়ে যেত। সোহাগিনী এতক্ষণে যে শক্ত হয়েছিল, আবিরের বুকের উষ্ণতা আর ওই ব্যাকুল কণ্ঠস্বর শোনা মাত্রই ভেঙে পড়ল। তুমি তুমি তো আমাকে মারতে চাইছিলে আবিরদা। তুমি তুমি অন্য কাউকে বিয়ে করবে বললে, আমায় আমায় একা ফেলে চলে যাবে বললে। আমি কেন বাঁচব? আমি তোমার সব স্মৃতি শেষ করে দিতে চেয়েছিলাম, কারণ কারণ ওগুলোই তো আমাকে বাঁচতে দেবে না। আবিরের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সোহাগিনীর মুখটা নিজের দুহাতের তালুতে তুলে ধরল। আগুনের সেই লালচে আলোয় সোহাগিনীর চোখের জল হীরের মতো চিকচিক করছে। আবিরের সমস্ত অভিমান, সমস্ত পরিকল্পনা আজ এই কান্নার সামনে ধুলোয় মিশে গেল। পাগলি মেয়ে একটা। আমি কি সত্যি তোকে ছাড়া কাউকে ভাবতে পারি বল? তোর এই জেদ ভাঙানোর জন্য আমি তোকে দূরে ঠেলে দিয়েছিলাম, কিন্তু আমি নিজেই যে প্রতিটা সেকেন্ড তোর কাছে ফেরার জন্য ছটফট করেছি। মা সব জানে সোহাগ, আমরা আমরা জাস্ট নাটক করছিলাম যাতে তুই তোর ভুলটা বুঝতে পারিস। হ্যাঁ মানছি, নাটকটা একটু বেশি হয়ে গেছে। প্লিজ আমায় মাফ করে দে। সোহাগিনী আর কিছু বলতে পারল না। ও আবার আবিরের বুকে মুখ লুকোলো। রাতের সেই হালকা কুয়াশা আর আগুনের উষ্ণতার মাঝে দুই অভিমানী মন আবার এক হলো। আর কোনোদিন আমায় ছেড়ে যাওয়ার কথা বলবি না তো? আর কখনো কেরিয়ারের দোহাই দিয়ে আমাদের সময়টা কেড়ে নিবি না তো? সোহাগিনী কেবল মাথা নেড়ে জানালো না। আজ এই আগুনে সাক্ষী রেখে ও নিজের পুরনো আবিরদাকে ফিরে পেয়েছে। সোহাগিনীর ছোটবেলা থেকেই একটা অদ্ভুত স্বপ্ন ছিল। ও যখন কনে সাজবে তখন ওকে একদম রূপকথার পরীদের মতো দেখাবে। মাথায় থাকবে একটা ঝলমলে ক্রাউন, পরনে থাকবে মেঘের মতো সাদা তুলতুলে গাউন। আজ সেই স্বপ্নের দিন। আমার বাড়ির লনটা সাদা অর্কিড আর স্ফটিকের ঝালরে সাজানো হয়েছে, ঠিক সোহাগিনী যেমনটা চাইতো তেমনটাই। সোহাগিনী যখন ধীর পায়ে এগিয়ে এলো, তখন তো গোটা পাড়ার লোক থমকে দাঁড়িয়েছে। সত্যি আজ ও এক রাজকন্যা। সোহাগ, আমার এই এলোমেলো জীবনটাকে কি তোর ওই আদুরে ভালোবাসা দিয়ে গুছিয়ে নিবি? আমি কি তোর সেই স্বপ্নের রাজপুত্র হতে পেরেছি? সোহাগিনী গোলাপটা হাতে নিয়ে হাসল। ওর চোখের কোণে তখন আনন্দের জল। নিচু হয়ে আবিরের খুব কাছে গিয়ে ফিসফিস করে বলল, জানো আবিরদা, মন থেকে স্বপ্ন দেখলে সত্যি সত্যি পূরণ হয়। আমি আমার স্বপ্নের রাজপুত্রকে কত জায়গায় খুঁজে বেরিয়েছি, অথচ সে তো আমার চোখের সামনেই ছিল, একদম কাছে। হঠাৎ করেই আড়াল থেকে কোনো এক বন্ধু চিৎকার করে বলে উঠল, এখনো আবিরদা কি রে, আবির বল। সোহাগিনী হেসে ফেলল, তারপর বলল, কি গো আবিরদা, আবির বলবো?
সামান্য এগিয়ে এলো আবির, তারপর কানে কানে বলল, আবির বলবি নাকি আবির দা, সেটা তো পরে ঠিক করা যাবে। তবে তার আগে ওই 19-এর নামটাটা একবার চটপট বলে ফেল দেখি। এই তুমি জানো না আমার নামটা মুখস্থ থাকে না। ছি 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 ছি, বলতে লজ্জা করে না? ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে শুভ্র পুষ্পবৃষ্টি। এও ছিল সোহাগিনীর ইচ্ছে, আমি পূরণ করেছি মাত্র। সোহাগিনী বুঝল সাকসেস আর কেরিয়ারের ইঁদুর দৌড়ে যেটা সে হারিয়ে ফেলেছিল, আজ এই আদুরে ভালোবাসার কাছে হার মেনে আবার সবকিছু ফিরে পেয়েছে। রাত তখন গভীর, গোটা বাড়ি নিস্তব্ধ হলেও আবিরের ছাদটা আজ সেজেছে অন্য কোনো ভুবনের মতো। সোহাগিনীর ইচ্ছেতেই আজ বাসর সাজানো হয়েছে খোলা আকাশের নিচে। চারিদিকে কাঁচের পাত্রে জ্বলছে শত শত সুগন্ধি মোম, আর হালকা বাতাসের দোলায় বাজছে খুব মৃদু একটা রোম্যান্টিক মিউজিক। সোহাগিনী এখনো সেই সাদা গাউনটা পরে আছে, শুধু মাথায় ক্রাউনটা নেই। ছাদের আলসেতে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। আবির পিছন থেকে এসে আলতো করে ওর কোমরে হাত রাখল। সোহাগিনী চমকে উঠে আবিরের বুকে পিঠ ঠেকিয়ে স্থির হয়ে দাঁড়ালো। কিরে, কি দেখছিস এত মন দিয়ে? দেখছি আমার ছোটবেলার সেই সুখ তারাটাকে। তুমি জানো আবিরদা, যখন আমি ছোট ছিলাম ভাবতাম ওই তারাটা শুধু আমার জন্য জ্বলে। আজ মনে হচ্ছে ওই তারাটা আসলে তুমি। আবির সোহাগিনীকে নিজের দিকে ঘুরিয়ে নিল। মোমের কম্পিত আলোয় সোহাগিনীর মুখটা আজ অপার্থিব সুন্দর। আবির ওর কপালে আলতো করে নিজের কপাল ঠেকিয়ে বলল, আর আমি ভাবতাম আমার এই জেদি গম্ভীর জীবনটা বোধহয় এভাবেই সাদা কালো থেকে যাবে। জানতাম না একটা ছোট্ট মেয়ে তার এক রাশ আদুরে ভালোবাসা নিয়ে এসে আমার সবটা ওলট পালট করে দেবে। সোহাগিনী আবিরের শার্টের কলারটা ধরে একটু কাছে টেনে নিল। ওর চোখে এখন শুধুই আবিরের জন্য গভীর অনুরাগ। তুমি আমায় অনেক শাসন করেছ, অনেক কাঁদিয়েছ, কিন্তু ওই কান্নার আড়ালে যে এত যত্ন লুকিয়েছিল বুঝতেই আমার অনেকটা সময় লেগে গেল। কেরিয়ারের নেশায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু আজ বুঝেছি দিন শেষে তোমার কাছে ফিরে আসাটাই আমার সাকসেস। অনেক হয়েছে, আর কান্নাকাটি নয়। আজ থেকে আমরা দুজন মিলে একটা নতুন পৃথিবী গড়ব সোহাগ, যেখানে কোনো দুঃখ মান অভিমান কিছু থাকবে না। থাকবে শুধু আমাদের কিছু একান্ত সময় আর এক আকাশ ভরা গল্প, সোহাগিনী আর আবিরের গল্প। হালকা সুরের ছন্দে আবির সোহাগিনীকে জড়িয়ে ধরে। খুব ধীর গতিতে দুলতে শুরু করে ওরা দুজন। ওপরের আকাশ আর নিচে মোমের স্নিগ্ধ মায়ার মাঝে সময় যেন খানিক থমকে দাঁড়িয়েছে। সোহাগিনী আবিরের কাঁধে মাথা রেখে পরম তৃপ্তিতে চোখ বন্ধ করল। ওর মনে হলো পৃথিবীর সমস্ত কোলাহল আজ হঠাৎ করে যেন থেমে গেছে। থেকে গেছে শুধু দুজনের হৃদস্পন্দন আর এক বুক ভরা আদুরে ভালোবাসা। আচ্ছা বলছি, এই যে সোহাগ আর আবির, এরা দুজন মিলে মান অভিমান দুঃখ এসব ছাড়া নাকি ওদের গল্প তৈরি করবে, তাই তো? বলছে তো। বিয়ের পরে আবার ঝগড়া হবে না নাকি? সেটা হয়। আবার কি বললো শুনেছিস? কি বললো বলতো? বললো সাকসেস তোমার বুকের কাছে এসে। সাকসেস কেরিয়ারে নয়,
টাকা পয়সা লাগবে না টাকা পয়সা লাগবে না, যত ভুলভাল কথা। যাকে ছাড়, আমার মনে হয় আমাদের শ্রোতা বন্ধুরা এদের এই মিলনে বেশ খুশি হবে নাকি? তবে ভালোবাসা সবকিছু ভুলিয়ে দিতে পারে, দুঃখ কষ্ট সবকিছু। তবে জানিস তো, এত একটা সুন্দর রোমান্টিক গল্প আমি মুড নষ্ট করতে চাই না, কিন্তু একটা কথা বলবো, ভালোবাসা থাকুক বা না থাকুক, ছেলে বা মেয়ে প্রত্যেকের জন্য কিন্তু তাদের নিজেদের কেরিয়ারটা খুব গুরুত্বপূর্ণ। কারোর জন্য কারোর স্যাক্রিফাইস করা আমার তো মনে হয় না উচিত। আর তার জন্যই প্রয়োজন আবিরের মতো একজন সাপোর্টিভ হাজবেন্ড, যে প্রতি মুহূর্তে সাপোর্ট করবে সোহাগিনীর মতো মেয়েদেরকে। হ্যাঁ, একদম ঠিক। এখানেও কিন্তু আবিরের দৃষ্টিভঙ্গি সেরকমই ছিল, যে ক্যালিফোর্নিয়ায় নিয়ে গিয়ে ওকে আরও হায়ার স্টাডিজ করাবে, যাতে ও আরও উন্নত কোনো কেরিয়ার তৈরি করতে পারে। সোহাগিনীও ছোটবেলায় এমনই স্বপ্ন দেখেছিল এবং এমনটাই চেয়েছিল। যাক, ভালো কথা। আলটিমেটলি ওদের বিয়েটা যখন হয়ে গেল, আশা করছি বাকি জীবনটা ওদের স্বপ্নগুলো পূরণ করার জন্য পড়েই রইল নাকি? একে অপরের পাশে হাঁটতে হাঁটতে সব স্বপ্নই পূরণ হবে। বেশ, ভালোবাসা থাকলে সত্যিই বোধহয় সব স্বপ্ন পূরণ হয়। তবে স্বপ্ন পূরণটা ওরা নিজেরা করুক, আমি চতুর্থ পর্ব আনতে পারবো না 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 না, প্লিজ, আমার তো মনে হয় না এরপরে আর এই গল্প এগোতে পারে, কারণ এবার ওদেরকে ওদের মতো এগোতে দিতে হবে। আর উইশ থাকবে আমাদের সমস্ত সোহাগিনী, সমস্ত আবির, যেন প্রত্যেকে নিজেদের ভালোবাসার মানুষ খুঁজে পায় এবং সবাই আদুরে ভালোবাসায় থাকুক। অবশ্যই। আর তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই গল্পটাকে লাইক করতে হবে, সঙ্গে কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে হবে, এবং অবশ্যই নিজের ভালোবাসার মানুষের সঙ্গে শেয়ার তো করতেই হবে। আর যদি নতুন বন্ধু হয়, মানে যদি আমাদের চ্যানেলের গল্প আজ প্রথমবার শোনে, তাহলে তার জন্য কিছু রিকোয়েস্ট করবি কি? সাবস্ক্রাইব করো না প্লিজ। কারণ সাবস্ক্রাইব করার জন্য টাকা লাগে না, আর সাবস্ক্রাইব করলে ইউটিউব আমাদের কোনো পেমেন্ট করে না। প্লিজ সাবস্ক্রাইব করো, গল্প শুনে শুধু শুধু চলে যাও কেন? সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, যাতে পরের গল্পের নোটিফিকেশন পাও। প্রমিস করছি এর থেকেও বেশি রোম্যান্টিক ভালো গল্প তোমাদের কাছে আসতে চলেছে। ইয়েস, গল্পের নাম কি জানিস? চোখের পলকে। তবে নামেই যেখানে চোখ পলক, সেখানে তো ভালোবাসা আছেই, একেবারে ভরা ভরা ভালোবাসা। একদম, মানে সেই এক পলকের একটু দেখা কিন্তু নয়, আরও একটু বেশি হলে সত্যিই ক্ষতি কি? বেশি বেশি হবে। একদম তাই। আসছে শুক্রবার নতুন গল্প চোখের পলকে, আসছে ঠিক সন্ধে 8টার সময়। এক পলকেই চলে আসবে। একদম, একটু দেখো। যাই হোক, যে কটা কথা চটপট বলে যেতে হয় সেটা হচ্ছে, ভালোবাসার মরশুমের নতুন আরও একটা ভূতের এবং রহস্য, রোমাঞ্চ ও সত্যি ঘটনা অবলম্বনে গল্পের চ্যানেল ভূত চর্চা, যেখানে আমরা প্রতি বুধবার রাত্রি 8:30 এবং প্রতি শনিবার রাত্রি 9:30 একটা করে সত্যি ঘটনা অবলম্বনে গল্প এবং একটা করে ভূত, রহস্য, রোমাঞ্চ গল্প নিয়ে হাজির হই। তাহলে শনিবার সবাইকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। ভূতের গল্প আসবে, একদম ভূতের গল্প আসবে। আবার তোর লেখা গল্প ভূতের, তাই না? হ্যাঁ, আমার লেখা। ঠিক আছে, তাহলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তার জন্য লিংক আমি এই গল্পের ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এবার গত পর্বে যারা সঠিক উত্তর দিয়েছিল তাদের নামগুলো একটু বলে ফেল। চল বলে ফেলি। 10-এর বেশি বলবি। আচ্ছা ঠিক আছে, চল 10-এর বেশিই বলছি। তারা হলে মন্টু সাউ, রিয়া দাস, আবির রয়, রিয়া গাইন, শ্রোতা সাহা, রিয়া জার, ঝর্ণা খাতুন, বুম্বা মণ্ডল, পায়েল খাটিয়াল দাস, সঞ্জয় দাস, মনিকা বিশ্বাস, আফতাব, রুমা চৌধুরী, অরুণিমা সেন, অপর্ণা সামন্ত, রূপা মুখার্জি, ঈশানী ঘোষ সহ অনেকেই। সবাইকে অনেক অনেক অভিনন্দন। ঠিক আছে, এবার চটপট আজকের পর্বের প্রশ্নটা করে ফেল। আজকের পর্বের প্রশ্ন হলো, আবির সোহাগিনীর কাছে কতর ঘরের নামটা শুনতে চেয়েছিল? আমি জানি, বলে দেবো? না। আচ্ছা ঠিক আছে, তাহলে যারা গল্পটা মন দিয়ে শুনেছে তারা নিশ্চয়ই পারবে। তাই চটপট মোবাইল ফোনটা নাও আর টাইপ করো সঠিক উত্তর। কথা দিচ্ছি, পরের পর্বে আমি অথবা অন্তরা প্রথম 10 জন বা তার বেশি কিছু সংখ্যক সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করব। আজ তাহলে পালাই নাকি? হ্যাঁ বাবা, তুই যা ঝোলাচ্ছিস।
আসলে কি বলতো, ঘুরতে যাব তো, বেশ একটা উড়ু উড়ু মন হয়েছে বুঝলি। এই লাস্টটা না রেকর্ড করতে কত টাইম নিল, কত এডিট করলাম। আচ্ছা বাই দা বাই শোন, ঘুরতে যাচ্ছি, ওখান থেকে না ঘোরার ভিডিও পোস্ট করব, ঠিক আছে? হ্যাঁ করিস। ঠিক আছে, তাহলে আজ যাই। ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে তোমরা ভূত চর্চাকেও সঙ্গে রাখতে হবে, জানোই, কি আর বলবো। আর বকিস না, চল। চল চল চল।